পুরোদমে ইরান, ইসরায়েল, হিজবুল্লাহ, হামাস চতুর্মুখী এক ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই যুদ্ধের মধ্যেই বলা হয়ে থাকে মধ্যপ্রাচ্য তথা গোটা দুনিয়ার সবচেয়ে দুর্ধর্ষ রাজনৈতিক সশস্ত্র গোষ্ঠীটির নাম হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যের গণ্ডি ছাড়িয়ে শুধু ল্যাটিন আমেরিকা পর্যন্ত তাদের রয়েছে বিস্তৃত নেটওয়ার্ক। তবে লেবাননের এই রাজনৈতিক সংগঠনটির সবচেয়ে বড় ও মানবিক পরিচয় হলো তারা ফিলিস্তিনি জনগণের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু। ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েল সামরিক অভিযান পরিচালনায় ফিলিস্তিনি যোদ্ধাদের প্রস্তুত করতে হিজবুল্লাহর অবদান অপরিসীম। হামাসের টানেল প্রযুক্তি ও বিভিন্ন অস্ত্র তৈরিতেও সহায়তা করেছে শিয়াপন্থী এই রাজনৈতিক সংগঠনটি। শুধু তাই নয়, অক্টোবর গাজায় দখলদার বাহিনী আগ্রাসন ও গণহত্যা শুরু করার পর হাত গুটিয়ে বসে থাকেনি এই হিজবুল্লাহ বাহিনী। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের পাশাপাশি পুরোদমে ইউক্রেন, রাশিয়া ও ন্যাটো বাহিনীর যুদ্ধ চলছে। আর এই যুদ্ধের মধ্যে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ইসরায়েলকে চরম বেদনাদায়ক শাস্তি দেওয়ার ঘোষণা হুতি যোদ্ধাদের। এদিকে গাজার উপর ইসরায়েলি গণহত্যা বন্ধ করার আহ্বান জানালো ইরান ও সৌদি আরব। আরও জানাবো পশ্চিমা মিডিয়ার খবর, হিজবুল্লাহর হামলায় ক্ষয়ক্ষতির প্রতিবেদন প্রকাশ নিষিদ্ধ করেছে ইসরায়েল। এরপর জানাবো হঠাৎ শক্তি দেখালো আফ্রিকার সশস্ত্র গোষ্ঠী, নিহত 2 শতাধিক। আরও থাকছে কিয়েভ জুড়ে দফায় দফায় বিস্ফোরণ, ইউক্রেনের 18 সেনা নিহত। এবং সর্বশেষ জানিয়ে দিব চুক্তি ছাড়াই শেষ হলো গাজায় যুদ্ধবিরতি আলোচনা। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ইসরায়েলকে চরম বেদনাদায়ক শাস্তি দেওয়ার ঘোষণা হুতির। ইয়েমেন, ফিলিস্তিনি জনগণ এবং অন্যান্য আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে ইসরায়েলের চলমান নৃশংসতার আরও জোরালো জবাব দিতে প্রস্তুত ইয়েমেনের হুতি যোদ্ধারা। বিদ্রোহী গোষ্ঠীটি জানিয়েছে তারা ইসরায়েলের গভীরে অবস্থিত লক্ষ্যবস্তুতে আরও আক্রমণ চালাতে প্রতিশ্রুতিবদ্ধ। ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ নাসের আল আতিফি রবিবার বলেছেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী তাদের সর্বশক্তি নিয়ে ইসরায়েলের গভীরে বেদনাদায়ক হামলা চালানোর সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি নিয়ে রেখেছেন। এই ইয়েমেনি নেতা আরও বলেন, সামরিক সিদ্ধান্ত গ্রহণের প্রতিক্রিয়াটি সব দিক অধ্যয়ন ও গবেষণা করে হচ্ছে। ইসরায়েলের দুর্বলতাগুলো যত্ন সহকারে বিশ্লেষণ করা হয়েছে। ইসরায়েলের ব্ল্যাঙ্কের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো গভীর তথ্যগত এবং বুদ্ধিমত্তা দিয়ে বিশ্লেষণ সাপেক্ষে সাবধানে এবং সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়েছে। 7 অক্টোবর থেকে ইসরায়েল গাজার বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ শুরু করেন। তখন থেকেই ইয়েমেনি হুতি যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে অসংখ্য হামলা চালাচ্ছেন। হুতি যোদ্ধারা ইসরায়েলের জাহাজ ও জলযানগুলোকে লক্ষ্যবস্তু করেছেন, ফলে ইসরায়েলের পণ্য পরিবহন ব্যবস্থা বড় ধরনের ঝুঁকিতে পড়েছে। বাহিনীর প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করে আল আতিফি বলেন, তাদের কাছে সঠিক ও সুনির্দিষ্ট হামলা চালানোর ক্ষমতা ও উপায় রয়েছে। তিনি ইয়েমেনি বাহিনী এবং প্রতিরোধের আঞ্চলিক অক্ষের অন্যান্য গোষ্ঠীর প্রবীণ প্রতিরোধ ব্যক্তিদের হত্যার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানাতে যে প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাবেক রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া এবং লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুর ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। এই ঘটনার করা প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ওই অঞ্চলের ইরান সমর্থিত প্রতিরোধ গোষ্ঠীগুলো। হুতির প্রধান নেতা আব্দুল মালিক আল হুতির ব্রতে আতিফি বলেছেন, আমরা সবাইকে আশ্বস্ত করেছি যে জিহাদ এবং প্রতিরোধের অক্ষ থেকে ইহুদিবাদী শত্রুর অপরাধের প্রতিক্রিয়া আসন্ন এবং অনিবার্য, এবং এটি হবে একটি কৌশলগত এবং সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া। গাজার উপর ইসরায়েলি গণহত্যা বন্ধ করার আহ্বান জানালো ইরান ও সৌদি আরব। অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যা বন্ধ করার আহ্বান জানিয়েছে ইরান ও সৌদি আরব। একই সঙ্গে দুদেশ যুদ্ধ বিধ্বস্ত এই উপত্যকায় জরুরি ভিত্তিতে মানবিক ত্রাণ পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসির এক ফোনালাপে এই আহ্বান জানানো হয়। এ সময় 2 শীর্ষ কূটনীতিক গাজা উপত্যকার উপর ইসরায়েলি গণহত্যা ও অপরাধযোগ্য চলতে থাকা এবং পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেন। ফোনালাপে 2 পররাষ্ট্রমন্ত্রী ইরান ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতিতে সন্তোষ প্রকাশ করেন এবং বিভিন্ন ক্ষেত্রে এই সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। আরাকসি ও ফারহান বলেন, তেহরান ও রিয়াদের মধ্যে সহযোগিতার সম্পর্ক শক্তিশালী হলে তা দুদেশের পাশাপাশি গোটা অঞ্চলের স্বার্থ রক্ষা করবে। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপের পর এক এক্স বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তরিক
দেশগুলোর সঙ্গে সংলাপ, সহযোগিতা, সমন্বয় ও সহমর্মিতার ভিত্তিতে একটি শক্তিশালী ঐক্যবদ্ধ অঞ্চল গঠনকে ইরানের পররাষ্ট্রনীতিতে জোর দেওয়া হয়েছে। গত 2 দিনে সৌদি আরবের পাশাপাশি মিশর ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার ফোনালাপ হয়েছে বলেও জানান সাইয়েদ আব্বাস আরাকসি। পশ্চিমা মিডিয়ার খবর, হিজবুল্লাহর হামলার ক্ষয়ক্ষতির প্রতিবেদন প্রকাশ নিষিদ্ধ করেছে ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েলের গভীর অভ্যন্তরে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যে হামলা চালিয়েছে তাতে ক্ষয়ক্ষতির বিষয়ে প্রতিবেদন প্রকাশ নিষিদ্ধ করেছে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাম জানিয়েছে, নেতানিয়াহু সরকার একটি সেন্সরশিপ ডিক্রি জারি করেছে যার মাধ্যমে ভূমিতে ইসরায়েলি বাহিনীর ক্ষতির কথা গোপন করার চেষ্টা করছে তেল আবিব। ডিক্রি অনুসারে কৌশলগত অবকাঠামো বা সামরিক ঘাঁটিতে রকেট হামলার ক্ষতির তথ্য প্রকাশ করার আগে সাংবাদিকদের অনুমতি নিতে হবে। রাষ্ট্র নিয়ন্ত্রিত ব্রিটিশ মিডিয়া বিবিসি জানিয়েছে, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহর ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে রকেটের আঘাতের প্রমাণ উপস্থাপন করবেন বলে আশা করা হচ্ছে। হামলার কয়েক ঘন্টা পর লাইভ সম্প্রচারিত এক টেলিভিশন বক্তৃতায় নাসরুল্লাহ বলেন, ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিশোধমূলক অভিযান চালানো হয়েছে তার ক্ষয়ক্ষতি ঢাকতে মরিয়া হয়ে উঠেছে নেতানিয়াহু সরকার। গত 30 জুলাই হিজবুল্লাহ সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যার প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের দিকে শত শত রকেট ও ড্রোন নিক্ষেপ করেন। হঠাৎ শক্তি দেখালো আফ্রিকার সশস্ত্র গোষ্ঠী, নিহত 2 শতাধিক। আল কায়দা ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠী জামাত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন হঠাৎ শক্তি দেখালো। গোষ্ঠীটি বুরকিনা ফাসোতে হামলা চালিয়ে 200 জনের বেশি মানুষ হত্যা করেছে, আহত হয়েছেন 1.5 শতাধিক। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গোষ্ঠীটি হামলার দায় স্বীকার করেছে। তারা এটিকে নিজেদের সক্ষমতার প্রমাণ হিসেবে উপস্থাপন করেছে। মধ্য আফ্রিকার দেশ বুরকিনা ফাসো এটি পূর্বে আপার ফল্টা নামে পরিচিত ছিল। 1960 সালে স্বাধীনতা অর্জনের আগ পর্যন্ত এটি একটি ফরাসি উপনিবেশ ছিল। 1985 সালে দেশটির নাম বদলে রাখা হয় বুরকিনা ফাসো, যার অর্থ নৈতিক জাতির দেশ। এর উত্তরে ও পশ্চিমে মালি, পূর্বে নাইজার এবং দক্ষিণে বেনিন, টোগো, ঘানা ও কোত দিভোয়ার। বুরকিনা ফাসো আফ্রিকার সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি। দেশটির ভূখণ্ডে অর্ধেক আল কায়দার ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে রয়েছে। সশস্ত্র গোষ্ঠীগুলোর উত্থান দেশটিতে বিপর্যয় করে রেখেছে দীর্ঘদিন। সেনারা তাদের বিরুদ্ধে লড়াইরত। গত শুক্রবারও আগাম হামলার খবর পায় কর্তৃপক্ষ। এরপর তা মোকাবেলায় প্রস্তুতির মধ্যেই হামলা হল। জানা গেছে, গত শনিবার এই হামলা হয় দেশটির গুরুত্বপূর্ণ শহর কায়া থেকে 40 কিলোমিটার উত্তরের বারসালঘো অঞ্চলে হামলা চালায় তারা। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিরাপত্তার জন্য পরীক্ষা খোঁড়ার কাজ চলছিল। একদল মানুষ এ কাজে নিয়োজিত ছিলেন। তাদের উপর সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি করেন। এই সময় সেনারা প্রতিরোধের চেষ্টা করেও ব্যর্থ হয়। সেনাদের কয়েকজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। অস্ত্রধারীরা হামলার পর সেনাদের অস্ত্র লুট করে তারা একটি সামরিক অ্যাম্বুলেন্স নিয়ে পালিয়ে যায়। এই ঘটনার ভিডিও ধারণ করে জিএনআইএম, পরে তারা সেটি প্রকাশ করে আরও হামলার হুমকি দেয়। কিয়েভ জুড়ে দফায় দফায় বিস্ফোরণ। ইউক্রেনের রাজধানী কিয়েভ জুড়ে দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সকালে কমপক্ষে 7 দফা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রুশ বাহিনীর অব্যাহত বিমান হামলার কারণে ইউক্রেন জুড়ে ইতিমধ্যেই সতর্কতা জারি রয়েছে। প্রায় 3 বছর ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। সকালে কিয়েভের বিভিন্ন স্থানে সিরিজ হামলা চালিয়েছে মস্কো। অডেসা এবং জাপোরিজিয়া শহরের দক্ষিণাঞ্চলের গভর্নর এবং খার্কিভের উত্তরাঞ্চলের গভর্নর টেলিগ্রামে বার্তা দিয়ে জানিয়েছেন যে ওই অঞ্চলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং লোকজনকে নিরাপদ আশ্রয় সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। ইগর পোলিশোসুক শহরের মেয়র জানিয়েছেন, লুস্কো শহরের শত্রুদের হামলার ঘটনায় একটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে একজন নিহত হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি। এদিকে গভর্নর ফিলিপ প্রনিন বলেন, পোলতাভা অঞ্চলে বাণিজ্যিক ভবনে হামলার ঘটনায় 5 জন আহত হয়েছে। এর আগে গত রোববার ইউক্রেনের চেরনিহিভ, শামি, খার্কিভ এবং দনেস্কো অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় কমপক্ষে 18 জন নিহত এবং আরও 37 জন আহত হয়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ক্রুস্কো অঞ্চলে 3 কিলোমিটার পর্যন্ত প্রবেশ করেছে। সেখানে আরও 2টি বসতির নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। চুক্তি ছাড়াই শেষ হলো গাজায় যুদ্ধবিরতি আলোচনা। গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবের পরিবর্তিত শর্ত মানতে নারাজ ইসরায়েল ও হামাস।
তাই মিশরের কায়রোয় কোনো চুক্তি ছাড়াই শেষ হলো আলোচনা, খবর টাইমস অব ইসরায়েলের। সংশ্লিষ্টরা জানিয়েছে চুক্তিতে নতুন সংযোজনগুলো নিয়ে আপোষ রাজি নয় ইসরায়েল বা হামাস কেউই। ফিলাডেলফি ও নেতজারিম করিডর নিয়ে সংশোধিত প্রস্তাব মেনে নেয়নি হামাস। কয়েকজন ফিলিস্তিনি বন্দীর মুক্তির বিষয়ে আপত্তি জানায় ইসরায়েল। শেষ পর্যন্ত কোনো সমাধান না হওয়ায় পরস্পরকে দায়ী করে হামাস ইসরায়েল। প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া পুরনো প্রস্তাবের বাস্তবায়ন চায় হামাস। এতে বিনিয়ামিন নেতানিয়াহু নতুন সত্য জুড়ে দেওয়ার তীব্র সমালোচনা করে তারা। যদিও যুদ্ধবিরতি নিয়ে এখনও ইতিবাচক বার্তা দিতে চাইছে বাইডেন প্রশাসন, তাদের দাবি মধ্যস্থকারীদের সঙ্গে কাজ করে যাচ্ছে তারা।